পাত্রপক্ষের সামনে বসেছিল তানহা। হঠাৎই তনয় দৌড়ে এসে সবার সামনে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তানহার চোখে মুখে। পাত্রসহ রুমে উপস্থিত সবাই হতবাক তনয়ের ব্যবহারে। তানহার বাবা চিল্লিয়ে উঠে তনয়কে ধরতে যাবেন, এমন সময় তনয় তানহাকে ছেড়ে সোফায় বসে বলে, রিল্যাক্স শ্বশুরজি, এই বয়সে এত হাইপার হলে আমার শাশুড়ি মার সাথে বেশি দিন কেমনে থাকবেন? তানহার বাবা চিল্লিয়ে উঠে বলেন, বেয়াদব ছেলে, কেন এসেছো এখানে? এত কিছু করেও শান্তি হয়নি তোমার, যে আমার মেয়ের বিয়েটাও এখন ভাঙতে এসেছো? তনয় হেসে উঠে তানহার হাত চেপে ধরে বলে, আপনার মেয়ের বিয়ে তো হয়ে গিয়েছে একবার, এত হ্যান্ডসাম ফিট অ্যান্ড ফাইন জামাই থাকতে আপনি আবারও জামাই করছেন? নট ফেয়ার শ্বশুরমশাই। তানহার বিয়ে হয়ে গিয়েছে শুনে পাত্রপক্ষ তানহার বাবা আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেল এবং তানহার বাবাও তনয়ের দিকে তাকিয়ে রেগে বাসার ভেতর চলে গেলেন। তনয় তখন তানহার গাল চেপে ধরে বলল, খুব শখ হয়েছে না তোর আবার বিয়ে করার? আমাকে আর ভালো লাগে না, তাই না? এই জন্যই তো এত ঢং ঢং করে পাত্র সামনে এসছিস। কেন করছেন আপনি আমার সাথে এমন? মুক্তি চেয়েছিলেন না আপনি? দিয়েছি তো মুক্তি আপনাকে। হ্যাঁ, একদম কাঁদমান আমার সামনে। আর কিসের মুক্তি? হ্যাঁ, ডিভোর্স হয়নি এখন আমাদের। হয়ে যাবে তো কয়েকদিন পর, তখন আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আর কিছু বলার আগেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে তনয় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তোমাকে আমি ছাড়বো না। দেরিতে হলেও বুঝেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তাই তুমি আমার না হলে তোমাকে আর কারো হতে দেবো না, এই তা নয়। তারপর তানহার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে চলে গেল। তানহা স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কেন করলো তনয় এমন। ও তো নিজেই মুক্তি চেয়েছিল তানহার থেকে। 6 মাস আগে এক বিকেলে তানহার সাথে দেখা হয় তনয়ের। সবেমাত্র ভার্সিটির প্রথম বর্ষে উঠেছে তানহা। নতুন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল সে। কিছু দূর যাওয়ার পর থেকে রাস্তাটা নিরিবিলি, তাই ওদিক দিয়ে না যেয়ে উল্টো পথে ফিরে যাচ্ছিল। মনে হলো কেউ ব্যাগ টেনে ধরেছে তার। ভয়ে ঢোক গিলে পেছনে ফিরতেই দেখলো দুজন ছেলে দাঁড়িয়ে আছে, যাদের একজন তানহার ব্যাগ টেনে ধরেছে। তোর কাছে যা কিছু আছে আমাদের কাছে দিয়ে দে চুপচাপ, নয়তো ভালো হবে না। তানহা বুঝতে পারলো এরা ছিনতাইকারী, তাই ভয়ে ভয়ে বলল, দেখুন, আমার কাছে সত্যি কিছু নেই, যেতে দিন আমাকে। এত সহজে ছাড়বো তোকে? মেয়ে তো বড় সুন্দর তুই, কিছু না থাকলেও তোকে আমরা ছাড়ছি না। তাদের এরকম জঘন্য কথা শুনে তানহার প্রাণ যায় যায় অবস্থা। কোনো মতে ব্যাগ থেকে হাত সরিয়ে লাগায় এক দৌড় সামনের দিকে। পিছে তাকিয়ে দেখে ছেলেগুলো ছুটে আসছে তার দিকে। পেছনের দিকে তাকিয়ে দৌড়ানোর কারণে হঠাৎ করেই সামনে কোনো কিছুর সাথে জোরে বাড়ি খেয়ে পড়ে যায় তানহা। সামনে তাকিয়ে দেখে একটা লম্বা করে ছেলে ওর দিকে কিছুটা ঝুঁকে হাত বাড়িয়ে দিয়ে আছে। মুখে সানগ্লাস থাকার কারণে চেহারাটা ওইভাবে বুঝতে পারছে না সে। ছেলেগুলো সেখানে যেয়ে বলে, এই যে হিরো, ভালোই ভালো এই মেয়েটাকে দিয়ে দাও আমাদের কাছে, তোমাকে কিছু বলবো না আমরা। তানহা এ কথা শুনে আতঙ্কিত চেহারায় ছেলেটির দিকে তাকায়। ছেলেটি নিজেই তখন তানহাকে হাত ধরে তুলে আর তানহা বলে, প্লিজ এরকম করবেন না দয়া করে। ছেলেটি তানহাকে বলে। আপনি এখানে থাকুন, আমি আসছি। তারপর সেই ছেলেগুলোর কাছে গিয়ে বলে, কি সমস্যা তোদের? এভাবে মেয়েদের পিছে পড়েছিস কেন? চলে যা এখান থেকে। তুই রাস্তার পথিক, তোকে ওকে নিয়ে এত চিন্তা না করলেও হবে। বলেই তানহার দিকে এগোতে লাগলে তনয় ছেলেটির হাত ধরে ফেলে এবং শুরু হয় মার। তানহা অবাক হয়ে দেখছে, চেনে না জানে না এমন একটি মেয়ের জন্য মারামারি করছে ছেলেটি, আর ওয়ার্নিং দিচ্ছে এরপর আর কোনো মেয়েকে ডিস্টার্ব না করতে। মার খেয়ে বাজে ছেলেগুলো চলে গেলে তানহার দিকে এগিয়ে আসে তনয়। সানগ্লাস খুলে একগাল হেসে বলে, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ওদের কাছে রেখে চলে যাব? অতটাও খারাপ নই আমি, ম্যাডাম। এবার চেহারা দেখতে পেল তানহা। ছেলেটি বড়ই সুদর্শন বলা চলে। মানসিকতা যেরকম ভালো, দেখতেও তেমন। মনে মনে ভাবল তানহা। আপনাকে অনেক ধন্যবাদ, না চিনেও আমার সাহায্য করলেন আপনি। আজকাল অনেকেই তা করে না। ইটস ওকে, আপনার জায়গায় আমার বোন বা গার্লফ্রেন্ড থাকতে পারতো, সেটা ভেবে একা ফেলে রেখে যেতে পারলাম না। সত্যি অনেক লাকি আপনার গার্লফ্রেন্ড। আমি আসি তাহলে, ধন্যবাদ আবারও। ইটস ওকে, আপনি চাইলে আমি পৌঁছে দিতে পারি। না না, লাগবে না, ধন্যবাদ। বাসায় যেতে যেতে তানহা ভাবল ছেলেটির গার্লফ্রেন্ড আসলেই অনেক লাকি হবে। দেখার খুব ইচ্ছে সেই লাকি মেয়েকে, কিন্তু চেনে না জানে না এমন একজনের কাছ থেকে তো আর এটা বলা যায় না। তখনই মনে হলো, আরে সে তো ছেলেটির নামই শুনল না। পরে ভাবলো থাক,
এরপরে তো আর দেখা হবে না, তাই নাম শুনেও কাজ ছিল না। কাল মেহমান আসবে বাসায়, তাই বাড়িঘর ঠিকভাবে গুছিয়ে রাখছে। দুষ্টু হেসে তানহা বলল, বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে যেন মেহমান না বরং তোমার জামাই আসবে কাল। তানহার বাবা আকরাম সাহেব কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। পরের দিন সকালে তানহার মা রান্নাঘরে ভালো ভালো খাবার আইটেম বানাচ্ছেন। তানহা এত সব আয়োজন দেখে অবাক হয়ে বলল, সত্যি করে বলো তো মা, কারা আসছে আজকে? তোর বাবার সবচেয়ে পুরনো আর ভালো বন্ধু ইকবাল সাহেব তার পরিবার নিয়ে আসে। অনেক বছর পর দেখা হবে তাদের সাথে, তাই এই আয়োজন। তানহাও মায়ের সাহায্য করতে থাকলো রান্নার কাজে। রান্না করতেই বড়ই ভালো লাগে তার। কলিং বেল বাজতেই গেট খুললেন তানহার বাবা, আর তার সমবয়সী এক লোককে জড়িয়ে ধরলেন। তানহার বুঝতে বাকি রইল না এই ভদ্রলোকটি তার বাবার বন্ধু। কেমন আছিস আকরাম? কতদিন পর দেখা হলো তোর সাথে। আছি, এই তো। তাদের কি খবর? ভাবি আর তোর ছেলে মেয়ে কেমন আছে? আমরা ভালো আছি আঙ্কেল। বলে আকরাম সাহেবকে জড়িয়ে ধরল এক ছেলে। কেমন আছো বাবা তনয়? ছেলেটির মুখের দিকে তাকিয়ে তানহা অবাক। আরে, এ তো সেই ছেলেটা। তনয় নামটি তানহার মাথায় ঘুরছে। তখন শুধু ভাবছে যে তনয়ের নাম সে ছোট থেকেই শুনে আসে। এই ছেলে কি সেই তনয়? হঠাৎ এক মহিলার আওয়াজে ধ্যান ভাঙল তার। আরে তানহানা, আমি তনয়ের মা। অনেক বছর পর দেখলাম তোমাকে। ছোটবেলায় তো চকলেটের জন্য পাগল ছিলে, আমার বাসায় আসলেই চকলেট চাইতে। এখন তো অনেক বড় আর সুন্দরী হয়েছো বটে। সবার সামনে এভাবে চকলেটের কথা বলায় লজ্জা পেল তানহা। সামনে তাকিয়ে দেখে তনয়ও একইভাবে অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। তানহা বুঝতে পারে সেও তাকে এখানে এভাবে দেখবে আশা করেনি। এদিকে তনয় আর তানহাকে তাকিয়ে থাকতে দেখে আকরাম সাহেব বললেন, চলো তোমাদের পরিচয় করে দিই। বাবা তনয়, এটা আমার মেয়ে তানহা। আর তানহা, এটা হলো তোমার ইকবাল আঙ্কেলের ছেলে তনয়। তানহা আর তনয় শুধু চেয়ে আছে একজন আরেকজনের দিকে। তানহামা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি আঙ্কেল, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো খুব। আমরা খুব খুশি তোমাদের সাথে আবার দেখা করে। তারপর সবাই গল্প আড্ডা শুরু করলো। খাওয়া দাওয়ার পর হঠাৎই গম্ভীর হয়ে গেলেন আকরাম সাহেব। তানহা, ও তনয়, তোমাদের দুজনকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে দেখা করেছি। তানহা কিছু বুঝতে পারল না কি হচ্ছে। তনয়ের দিকে তাকিয়ে দেখে সেও একইভাবে তাকিয়ে আছে তার বাবার দিকে। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ, তাই তোমাদের থেকে এই বিষয়টা আর লুকিয়ে রাখা উচিত না বলে মনে করি। লুকিয়ে রাখার বিষয় শুনে বড়সড় এক ঢোক গেল তানহা। ইকবাল সাহেব বলেন, আমার খুব শখ ছিল আমার একটি মেয়ে হবে, কিন্তু তনয় হয়েছিল তখন। তার কয়েক বছর পর আকরামের এক ফুটফুটে মেয়ে জন্ম হয়। আমি আকরামকে বলে তার মেয়ের নাম রাখি তানহা, তনয়ের নামের সাথে মিল রেখে। তানহা তনয় দুজনের দিকে চেয়ে আছে শুধু। তারপর ইকবালের বিজনেসের জন্য শহর ছেড়ে যেতে হয়। ইকবালের খুব ইচ্ছা ছিল তানহাকে ছেলের বউ করবে বড় হলে, কিন্তু ভবিষ্যৎ কবে দেখা হবে না হবে এ বিষয়ে নিশ্চিত ছিল না দেখে তখন তনয় আর তানহার বিয়ের কাবিন করে রাখা হয়। তানহা আর তনয় যেন আকাশ থেকে পড়ল এটা শুনে। ওগুলো আমি কি শুনছি বাবা? হ্যাঁ রে বাবা, এটাই সত্যি। কিন্তু তুমি জানো আমি মিশাকে পছন্দ করি। পছন্দ করা আর ভালোবাসা এক কথা নয় বাবা। তানহা তোমার বউ। আমি তো জানতাম না তুমি আরেকজনকে পছন্দ করো। যখন জেনেছি তখনই তোমাকে নিয়ে এসেছি এ কথা বলার জন্য। বাবা, তুমিও আমাকে বলনি কেন কিছু? তানহা ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি বলতে চেয়েছিলাম মা, কিন্তু ইকবাল বলেছিল তোকে আর তনয়কে একসাথে বলবে, তাই আমিও বলিনি। তানহা স্তব্ধ হয়ে বসে আছে। সে একজনের বউ, কিন্তু সেটা সে জানত না। তখনই ওর মনে পড়ল তনয় তো বলেছিল ওর গার্লফ্রেন্ড আছে। না চাইতো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তানহার। এত বছর পর যখন জীবনের সবচেয়ে বড় এক সত্যের সাথে তার পরিচয় হলো, সেও অন্য একজনকে ভালোবাসে। যদিও এখানে তনয়ের দোষ নেই, কারণ সে নিজেও জানতো না যে ওর সাথে তানহার জীবন জড়িয়ে আছে। 1 মাস আগে এই শহরে ফিরে এসেছে ইকবাল সাহেবের পরিবার, তাই ছেলের বউকে এখন বাড়িতে নিয়ে যেতে চান তিনি। এর জন্যই ছুটে এসেছেন তানহাদের বাসায়। তানহা আর তনয়কে আলাদাভাবে কথা বলার জন্য সময় দিলেন তারা। ছাদে গেল তনয় তানহার সাথে। শখ খেয়েছো নিশ্চয়ই এখানে আমাকে দেখে, তাই না?
তানহা চমকে উঠে তাকালো ওর দিকে, যে কত সাধারণভাবে এখন কথা বলছে। তনয় যেন বিয়ের কথা শুনেইনি সে। হুম, তা তো বটেই। আপনি অবাক হননি আমাকে দেখে? হয়েছে, কিন্তু যখন শুনলাম তুমি তানহা তখন অত অবাক হইনি, কারণ তোমার কথা বাবা অনেক সময় বলতে বাসায়, কিন্তু কখনো জানতাম না যে তুমি আমার বউ। তনয়ের দিকে তাকিয়ে তানহা ভাবছে, যে ছেলে ওকে বউ বলতেও ইতস্তত বোধ করছে, সে কিভাবে এই বিয়ে মেনে নেবে। তানহার ভাবনায় ছেদ ঘটিয়ে তনয় বলে উঠল, তুমি আমাদের সাথে বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে যাও। কেন? আপনি তো এই বিয়ে মানেন না, তাই না? তাহলে বাসায় যেতে বলছেন কি জন্য? দেখো তানহা, এখন আমরা দুজন মানা করলেও কেউ রাজি হবে না, কিন্তু আমাদের বাসায় যেয়ে সবার সামনে এমন বিহেভ করব যেন আমাদের মধ্যে কোনো মিল নেই, সারাদিন ঝগড়া হয়ে থাকে, তাই আমাদের একসাথে থাকা সম্ভব না। তখন নিজেরাই আমাদের বিয়ে ভেঙে দেবে, আর 6 মাস পর এমনি হবে ডিভোর্স। তনয়কে শুধু চেয়ে দেখছে তানহা। এইটুকু সময় কি রকম একটা বুদ্ধি না বের করলো এই ছেলে। আই হোপ তোমার কোনো আপত্তি নেই, রাইট? তোমার লাইফেও হয়তো অন্য কেউ আছে, তাই না? তনয়ের কথা শুনে তার ছেলের হাসি আসলো তানহার। সারা জীবন ভেবেছিল স্বামীকে ভালোবাসবে, আর আজকে তার স্বামী তাকে অন্য কাউকে ভালোবাসার কথা বলছে। কি হলো, কি ভাবছো? কিছু না, কিন্তু এতে সবাই কষ্ট পাবে। আপনার কি মনে হয় না যে এটা ঠিক নয়? দেখো, আমি বাবাকে যতদূর জানি, আমরা যদি এখন ডিরেক্ট মানা করে দিই, তাহলে তারা জোর করে হলে আমাদের একসাথে রাখার চেষ্টা করবে, কারণ আমরা এখনও লিগালি হাজব্যান্ড ওয়াইফ। তাই তাদের মনে করতে দাও যে আমরা রিলেশনটাকে একটা চান্স দিয়েছি, কিন্তু সেটা টেকে নেই। রাজি হচ্ছ না? চিন্তা করো না, আমি ডিভোর্সের সময় সবাইকে বলবো যে এটা আমার প্ল্যান ছিল, আর তুমি আমায় হেল্প করেছিলে। প্লিজ আমার এই হেল্পটা করো। আপনার কাছে হয়তো সবার ফিলিংসের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। সরি তনয়। তুমি এখন আমাকে যেরকম ভাবছো আমি অতটা খারাপ না, তানহা। বাবার কথা আমি অমান্য করতে পারবো না, আমার নিজের জীবনের এত বড় ডিসিশন। বাবার কথা আমি অমান্য করতে পারবো না, আমার নিজের জীবনের এত বড় ডিসিশন হুট করিয়ে নিতে পারবো না আমি। তুমি সবাইকে যতটা ভালোবাসো আমিও সবাইকে ততটাই ভালোবাসি, কিন্তু এইবার আমি হেল্পলেস। আমার অবস্থাটা একটু বোঝো প্লিজ। তানহা কিছু না বলেই নিচে চলে গেল। তানহা কি তনয়ের প্ল্যানে রাজি হবে, নাকি অন্য কোনো ডিসিশন নেবে? কি মনে হয়? তানহার পিছে তনয় নিচে চলে আসে। তারপর বল, কি ঠিক করলে তোমরা? বাবা, আমরা আসলে তনয়কে বলতে না দিয়ে তানহা বলল, আঙ্কেল, আমার কিছু সময় লাগবে, আমি তারপরে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে মা, তুমি ভেবে চিন্তে ডিসিশন নাও, আমরা আসি তাহলে। তনয় তানহার দিকে তাকিয়ে থেকে চলে গেল। তানহা ভেবেছে যে তনয়ের ব্যবহারে মুগ্ধ হয়েছিল সে। রাস্তায় সেই ছেলেই এরকম চিন্তাভাবনা আশা করেনি সে। তারপর ভাবল, হয়তো হুট করে জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, এর জন্যই তাকে মেনে নিতে পারছে না। তানহার বাবা এসে তাকে বোঝালো যে তনয় ভালো ছেলে, ওই বাসায় যেয়ে থাকতে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম দেখায় তনয়ের ব্যবহারে নিঃসন্দেহে মন ছুঁয়ে গিয়েছিল তার। আবার সে যখন তার স্বামী, তাই বিষয়টিকে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে বাবার কথা মেনে তাদের বাড়ি যেতে রাজি হয় তানহা। এখন তানহার মাথায় একটাই কথা ঘুরছে, যে সে কিভাবে তনয়ের মাথা থেকে এই অদ্ভুত বুদ্ধিটা সরাবে। তনয় তো বুঝছে না যে এখন সে বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু পরে যখন বাবা মা জানতে পারবে তখন তাদের খুব খারাপ লাগবে। ওদিকে তানহার বাবা তনয়ের বাবাকে ফোন করে জানালেন যে তানহা রাজি হয়েছে, যা শুনে তারা খুব খুশি হলেন এবং পরের দিন তানহাকে নিয়ে আসার জন্য আসতে চাইলেন। পরের দিন সকালে তানহা উঠে দেখে সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। তার মায়ের থেকে জানতে পারে আজকে তাকে নিতে আসছে তনয়ের বাড়ি থেকে। তনয়ের বাবা যখন আসলেন তখন তারা একেবারে কাজী সহ আসলেন। তার কথা এবার পারিবারিকভাবে বিষয়টা হোক, পরে সবাইকে অনুষ্ঠান করে জানানো হবে। অগত্যা তানহা আর তনয়ের এবার নিজের ইচ্ছায় বিয়ে হলো। রাতের বেলা সবাইকে ছেড়ে যাওয়ার সময় গাড়িতে উঠে যখন তানহা কান্না থামাতে পারছিল না, তখন তনয় বলল, এত কেঁদো না তো। ইস, কেঁদে কেঁদে কি অবস্থাটাই না করেছো। 6 মাস পর দিয়ে যাবো তো তোমায়, তখন যত ইচ্ছা এখানে থেকো, এখন কান্না থামাও। তনয়ের কথা শুনে তানহার কান্নার স্পিড আরও বেড়ে গেল। সে ভাবছে, এই কেমন বর কপালে জুটলো আল্লাহ! বিয়ের গাড়িতে বসেই বলছে 6 মাস পরে রেখে আসবে। এই কথা কি এখন বলা জরুরি ছিল? দিল তো মুডটা আরো খারাপ করে। তারপর তনয়ের দিকে রাগি চোখে তাকাতেই সে টিস্যু নিয়ে চোখের পানি মুছে দিল তার। তারপর তানহার মাথাটা ধরে নিজের কাঁধে রেখে বলল, চোখ বন্ধ করে রাখো একটু, মাথা ব্যথা করবে তাছাড়া।
তানহা বোকার মতো চেয়ে আছে আর ভাবছে একবার নিজের মুড খারাপ করে দেয়, আবার নিজেই যত্ন নেয়। এই ছেলেকে বোঝা দেয়। বাসর ঘরে বসে আছে তানহা, যদিও সে জানে কিছু হবে না, তবুও অপেক্ষা করছে তনয়ের। আর ভাবছে আজকেই বলে দেবে তনয়কে যে সে কোনো অভিনয় করতে পারবে না। সে সত্যি তাকে সম্পর্কে একটি সুযোগ দিতে চায়। তারপর তনয় যা মনে করার করুক। স্বামী স্ত্রী ওরা, নিজেদের সম্পর্কে ঠিক করার চেষ্টা করা কর্তব্য ওর। তানহার ভাবনার মধ্যে তনয় রুমে ঢোকে। তানহাকে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ফিরে আসে। তানহা চেয়ে দেখছে শুধু। তুমি চেঞ্জ করে আসো। নিশ্চয়ই অস্বস্তি বোধ করছো শাড়ি পরে থাকতে। তনয়ের কথাটা ঠিক, তাই তানহাও লাকেজ থেকে ড্রেস বের করে চলে গেল শাওয়ার নিতে। তানহা এসে দেখলো তনয় হালা দিয়ে বসে আছে বিছানায় আর একটা বই পড়ছে। তানহা চুল মুছে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে এসে চুপচাপ তনয়ের পাশে বসলো। বিছানায় তানহা কিছু বলবে তার আগেই তনয় বলল, ঘুম ধরেছে? রাত তো অনেক হলো। হ্যাঁ, ধরেছি। তাহলে ঘুমাও তুমি, আমি একটু বই পড়ে তারপর ঘুমাবো। কিসের বই পড়বেন আপনি এখন? এই তো বিজনেস রিলেটেড কিছু আর কি। নতুন প্রজেক্ট শুরু করছে, তাই আইডিয়া নিচ্ছে। লাইটে তোমার সমস্যা হলে বলো, অফ করছে। না না, সমস্যা নেই, আপনি পড়ুন, আমি ঘুমাতে পারবো। কিন্তু তনয়ের সাথে একই বিছানায় ঘুমোবে কিনা এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তানহা। তানহাকে কিছু ভাবতে দেখে তনয় বলল, কি হলো, শুয়ে পড়ো তাহলে। না মানে ভাবছিলাম যে আমি কোথায় ঘুমাবো। কেন, আমার বিছানা কি এতই ছোট? মনে হচ্ছে তোমার কাছে যে তুমি এখানে ঘুমাতে পারবে না? নাকি আমাকে তোমার কাছে জাপানি সুমো রেসলারদের মতো লাগে যে আমি একই খাট দখল করে থাকবো? আজব তো, আমি কি সেটা বলেছি নাকি? কি যাতা বলছেন আপনি? তাও ভালো। আমি ভাবলাম তুমি চোখে বেশি দেখো মনে হয় সব কিছু, তা আমাকেও মোটা ভাবছিলে। আমি চোখে বেশি দেখি না, বরং আপনি একটু বেশিই বোঝেন। উফ আল্লাহ, তুমি তো এইটুকুতে রেগে গিয়েছো। বাবা দেখে আস্ত একটা ঝালমরিচের সাথে বিয়ে দিয়েছে আমার। ছি, আমি ঝালমরিচ? আপনি খুব খারাপ। ওকে, এখন থামো তো। সারা রাত কি ঝগড়া করেই কাটাবে? ঘুমাবে না? ও হ্যাঁ, কিন্তু আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? এখন কি তুমি নিজেকে সুমো রেসলার ভাবছো? মানে? তো ম্যাডাম, আমি আপনার পাশে বেডেই ঘুমাবো। আমাদের দুইজনের ধারণ ক্ষমতা আছে বিছানার। তানহা হাঁ করে চেয়ে আছে তনয়ের দিকে। এ কি বলল সে? সেও তানহার সাথে একই বিছানায় থাকবে? তানহাকে হাঁ করে থাকতে দেখে তনয় সিরিয়াস হয়ে বলল, দেখো তানহা, আমি মানছি যে আমরা দুজনের কেউই বিয়ের ব্যাপারটি মেনে নিতে পারিনি এখনো, কিন্তু তার মানে এই না যে আমরা অপরিচিতের মতো থাকবো। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? বন্ধুত্ব কিন্তু অনেক ভালো একটি সম্পর্ক। মাথা নাড়ালো। তাহলে বলো, বন্ধু হবে আমার? হব। এই তো, গুড গার্ল। চলো এখন ঘুমাই, নয়তো তোমার সাথে গল্প করতে করতে রাত পার হয়ে যাবে, আর সকালে লেট করে উঠলে মানুষ অন্য কিছু মনে করবে। চোখ টিপ মেরে এটা শুনে তানহা বালিশ দিয়ে মারে তনয়কে, আর তনয় হাসতে হাসতে শুয়ে পড়ে। অতঃপর তানহা এক পাশে, তনয় আরেক পাশে শুয়ে পড়ল। তানহা ভাবছে তনয়কে বোঝানো যতটা কঠিন ভাবছিল সে এখন অতটা কঠিন মনে হচ্ছে না। ঠান্ডা মাথায় বোঝালে সে বুঝতে পারবে বলে তানহার বিশ্বাস। আপাতত তারা বন্ধু হয়েছে, এই ব্যাপারটিতেই সে খুশি। ভালো জীবনসঙ্গী হওয়ার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। পাশে তাকিয়ে দেখে তনয় ঘুমিয়ে কাঁদা। এত তাড়াতাড়ি সে কিভাবে ঘুমোতে পারে সেটা দেখে হাসলো তানহা। এইসব ভাবতে ভাবতে একসময় সে নিজেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু অনুভব করে তানহা। জানালার পর্দা সরে গিয়ে সকালের মিষ্টি রোদ এসে লাগছে চোখে মুখে। ঘুম ঘুম চোখ মেলে রুমের চারদিকে দেখতে লাগলো তানহা। আকাশে সাদা কম্বিনেশনের দেয়ালটা উজ্জ্বল রোদের আভায় পড়ে ঝিলিমিলি করছে। অপূর্ব সুন্দর রুমটি তানহার বেশ পছন্দ হয়েছে। নিজের দিকে তাকিয়ে তানহা দেখলো রুমের মালিক মহা আয়েসে ঘুমোচ্ছে, তাও তাকে আশ্রবিশ্রে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে চোখ থেকে সব ঘুম উড়ে গেল তানহার। শ্বাস যেন আটকে গেল তার। ভাবলো ঘুমের ঘোরে চেপে ধরেছে হয়তো, তাই আস্তে করে তনয়ের হাত সরাচ্ছিল সে। কিন্তু যেই না হাত সরিয়েছে আর তনয় সেই হাত ধরে আবারও তাকে জাপটে ধরল। তানহা এখন বোকার মতো চেয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না। কেননা তনয় উঠলে খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। তানহা তনয়ের দিকে চেয়ে দেখল, ঘুমের মাঝে হালকা মুস্কি মুস্কি হাসে সে, যেন খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে। ইস, কতটা ইনোসেন্ট ভাব এখন মুখে। কেউ এখন দেখলে বলতেই পারবে না যে জেগে থাকলে কী সব কুবুদ্ধি না চলে এই ছেলেটার মাথায়।
তানহার তাকিয়ে থাকার মাঝে হঠাৎ করেই তনয়ের চোখ খুলে, আর চোখ খুলতেই তানহার চোখে চোখ পড়ে তার। কয়েক মুহূর্ত পলকহীন চেয়ে থাকে, যেন সে বোঝার চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। তনয়ের এরকম চাহনি দেখে তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারেনি তানহা। একরাশ লজ্জা এসে ভর করলো তার চোখে মুখে। কি হচ্ছে বুঝতে পেরে ঝট করে হাত সরিয়ে নেয় তানহার উপর থেকে। তারপর হুট করে উঠে বসে তনয়, মাথা নিচু করে আছে সে। তানহাও উঠে বসে এবং তনয়ের দিকে তাকিয়ে থাকে। আস্তে করে তানহার দিকে তাকিয়ে তনয় বলল,